ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। স্বামী বিবেকানন্দের জন্মতিথি পূজা এখন আমরা সেলিব্রেট করছি। এই কয়েকদিন আগে আমরা 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করলাম। সেটা হলো ইংলিশ ক্যালেন্ডার অনুসারে স্বামী বিবেকানন্দের জন্মতিথি। আর এখন কয়েকদিন পরেই আমরা সেলিব্রেট করব বেঙ্গলি ক্যালেন্ডার অনুসারে স্বামীজির তিথি পূজা। সো এই কয়েকদিনের মধ্যেই আমাদের এই আলোচনা, আর ভাবলাম যে স্বামীজি সম্বন্ধেই আমরা কিছু আলোচনা করি। আমার কাছে এখানে স্বামীজির একটা পত্র আছে। স্বামীজি গুরু ভাইদের লিখেছে ওখানে আমেরিকা থেকে। রামকৃষ্ণানন্দজিকে লক্ষ্য করে লিখেছেন, কিন্তু আমরা তো জানি যে স্বামীজি যে কোনো গুরু ভাইকে লিখে পত্র জেনারেলি সবাইকে অ্যাড্রেস করা হয়। স্বামীজি যে কয়েকটা পত্র লিখেছে নিজের জীবনে, তার যদি আমরা ক্যাটেগরাইজ করতে পারি যে ইয়ং ডিসাইপলস, যেমন চেন্নাইয়ের আলাসিঙ্গা পেরুমল এই সবাইকে লিখেছে। তারপর আমেরিকান ডিসাইপলস যেমন ধরুন মিসেস অলিবুল, জোসেফাইন ম্যাকলাউড, ওই সবাইকে এক ধরনের পত্র লিখেছে। তারপর কিন্তু নিজের গুরু ভাইদের যেটা পত্র লিখেছে স্বামীজি, সেটার একটা আলাদা একটা ইম্পর্টেন্স আছে। কেন? যে আমেরিকা থেকে লিখিত এই পত্রের দ্বারা স্বামী বিবেকানন্দ ভবিষ্যতের রামকৃষ্ণ সংঘের ভিত্তিপত্তন করছেন। ভবিষ্যতের রামকৃষ্ণ সংঘ যেটা গড়ে উঠবে সেটার বেসিক প্রিন্সিপালস কোনটা হওয়া চাই, সেই স্বামীজি আমেরিকা থেকে নিজেদের গুরু ভাইকে এই পত্র লিখে নির্দেশ করছেন। পরে তো আমরা জানি যে 1886 শেষে স্বামীজি ভারত ফিরত আসবেন, আর উনি যাবেন ওখানে কলকাতায়। আর 1 মে 1897 ওখানে 1896 শেষাশেষি স্বামীজি ভারত ফিরত আসবেন। আর 1897 1 মে স্বামীজি সেই বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের স্থাপনা করবে। সেই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন আমরা তবে জানি যে এটার ফাউন্ডেশন তো ঠাকুর নিজেই যখন সেই কয়েকজন সন্ন্যাসী নিজের শিষ্যকে গেরুয়া প্রদান করেছিলেন কাশীপুরে, তখনই হয়ে গিয়েছিল। সেটাই ছিল রামকৃষ্ণ সংঘের অ্যাকচুয়াল গোড়াপত্তন কিংবা প্রারম্ভ। তো সেই কাশীপুরে নিজের ত্যাগী সন্তানদের গেরুয়া প্রদান করা ঠাকুর দ্বারা সেখান থেকে প্রারম্ভ করে এই আমাদের সংঘের এটা আদি কথা। 1886 থেকে প্রারম্ভ করে এই 1897 1 মে পর্যন্ত অলমোস্ট 10 ইয়ার 10 বছরের যেটা ফাউন্ডেশনাল পিরিয়ড অফ রামকৃষ্ণ সংঘ, আমরা জানি যে ঠাকুরের মহাসমাধির পরে এই ত্যাগী সন্তানেরা বরাহনগর মঠে থেকেছিলেন। আর ওখান থেকে স্বামীজি সেই প্রব্রজ্যা প্রারম্ভ করে পুরো ভারত দেশ বেরিয়েছিলেন। আর আমেরিকা গিয়ে যখন উনি বেদান্ত আর যোগ সেই পুরো জগতে ছড়িয়ে দিলেন, তখন ওনার মনের ভিতরে একটা নতুন কল্পনার উদয় হলো। উনি একজন আমেরিকান ডিসাইপলকে বলছেন যে আমি একটা জিনিসের প্রতি আমার খুব ভালোবাসা জন্মেছে, একটা জিনিসকে আমি খুব ভালোবাসি, আই হ্যাভ ফলন ইন লাভ। সো সেই লেডি ডিভোটি স্বামীজিকে মানে একটা হাস্য কৌতুক ভরে জিজ্ঞাসা করছে, সেই মেয়েটিকে যার প্রতি আপনার এতটা ভালোবাসা এসেছে। তখন স্বামীজি বলছে সে মেয়ে নাই, সেটা হলো অর্গানাইজেশন। সো সেই দেখুন যে এখন হয়তো কেউ ভাববে যে এই অর্গানাইজেশন কি স্বামীজি আমেরিকা থেকে শিখেছেন সংঘবদ্ধ হয়ে কাজ করা? তা নয়। অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট সংঘ দেখুন, সেটা তো ভারতেরই ওটা প্রারম্ভ হয়েছে। আর বুদ্ধিস্ট সংঘেরই একটা পরে এক ধরনের পরিণাম আমরা এই ক্যাথলিক চার্চ, এই ক্যাথলিক অর্ডার্স, ক্রিশ্চান অর্ডার্স এই সবাইয়ে দেখছি। আর ওটাই নিয়ে আবার স্বামীজি যেন ভারতে সেই ধরনের সংঘ স্থাপনের দ্বারা
আবার সেই বুদ্ধিষ্ট সংঘ আর তার আগেও পরাশর মুনির আশ্রমে আমরা দেখি যে অনেকেই ঋষি মুনিরা একত্র মিলে ওনারা চর্চা করছে যে এখন যদি কলিযুগটা এসে পড়েছে, এই কলিযুগে মানুষের ধর্ম কি করে হয় সেটা তো আমাদের কিছু চিন্তন করতে হবে। তো সেই চিন্তনের পরিণামে এই সবাই ঋষিমুনি মিলে আর শেষে বেদব্যাসের আগেবানিতে এই যে বেদের 4টা বিঘটন করা হলো, 4 ভাগ করা হলো, তারপর পুরাণের রচনা হলো আর তারপর ব্রহ্মসূত্র ওটা লেখা হলো। তো এই সবাই ওর আগেও আমাদের ঋষিমুনির আশ্রম থেকেই এই সংঘবদ্ধ হয়ে লোক কল্যাণের কাজ করাটা প্রারম্ভ হয়ে গিয়েছে। তো সেই পরাশর মুনি, সেই বেদব্যাসের, সেই শঙ্করাচার্য, সেই বুদ্ধিষ্ট সংঘেরই পরম্পরা স্বামীজি ভারতে আবার নতুন করে প্রারম্ভ করেছে। সেই পুরানো কল্পনা কিন্তু আজকের জগতের অনুসার ওটাকে নতুন করে করা। তো এই পত্রতে স্বামীজি সেই কয়েকটা কথা এই রামকৃষ্ণানন্দজিকে বলছে। তার ভেতর থেকে আমি পুরো পত্রটা পাঠ করব না, পত্র থেকে কয়েকটা টপিক নিয়ে নেব মাত্র। এই সর্বপ্রথম টপিক স্বামীজি বলছে, আচ্ছা আমরা তো জানি যে যখন সর্বপ্রথম স্বামীজি আমেরিকা গিয়েছিলেন তখন ওনাকে অনেক কিছু অপোজিশন সহ্য করতে হয়েছিল। কেন যে অনেকেই ভাবতো যে স্বামীজি কি এলিজিবল আছে, ওনার হিন্দু ধর্মের কি ঠিক ঠিক প্রতিনিধি নাকি নিজে একটা ভেগাবন্ড। স্বামীজি বলতেন, তো আমি কলকাতায় থাকতাম, লোকেরা ভেগাবন্ড বলতো, তো মানে একটু ভবঘুরে, এই একজন ভবঘুরে আছে, ভারতে বেড়াতো, এখন আমেরিকায় চলে এসেছে, তো উনি কি ঠিক ঠিক প্রতিনিধি না এমনি কেউ একজন এসে গেছে। ওর চরিত্র সম্বন্ধে এই মিশনারিরা একটু সন্দেহ প্রকাশিত করতো। তখন স্বামীজি ভারতে বারবার পত্র লিখেছে, বলছে যে তোমরা সভা সমিতি করে আমি হিন্দু ধর্মের একজন প্রতিনিধি, আপনার দ্বারা নির্বাচিত হয়েছি, আপনি আমার সরাহনা করছেন, আপনি আমাকে মান্য করছেন, এরকম করে একটা কয়েকটা রেজলিউশন পাস করে এই যে একটা লেটার্সগুলো আপনি এই ওয়ার্ল্ড পার্লামেন্টের রিলিজনের এটা আছে ডক্টর বেরোজ, এই কয়েকজন সঞ্চালক, ওদেরকে পাঠাও, তখন ওনারা বুঝতে পারবে যে আমি ঠিক ঠিক একজন হিন্দু ধর্মের প্রতিনিধি, কোনো ভবঘুরে নাই। তো স্বামীজি আগে তো স্বামীজিকে অনেকটা কষ্ট করতে হয়েছিল ওদেরকে বলে বলে, কেন যে ভারতে তো একটা তমস আছে, সেই তমস থেকে তো ভারতকে আবার বের করতে স্বামীজি এইসব কার্য প্রারম্ভ করেছেন। এই সব রজস, স্বামীজি যে রজসের আহ্বান করছে, সাত্বিক রজস, সেটা কেন যে ভারতে তমস ছিল। তো স্বামীজি যখন প্রথম পত্র লিখে এদেরকে বলছেন সভা করো, সমিতি করো, রেজলিউশন বানাও, এই পত্রগুলো রেজলিউশন বানিয়ে ডক্টর বেরোজ এই কয়েকজনকে পাঠাও, ভারত থেকে কোনো সাড়া শব্দ নাই। কিন্তু শেষাশেষি যখন স্বামীজি তো একটা শিবের মতন, ভৈরবের মতন, একবার পিছনে লাগলে আপনাকে তো করতেই হবে, তখন গুরু ভাইয়েরা, সেই মাদ্রাসের ডিসাইপলেরা, সেই শেষে ওনারা কমর বেঁধে, বুক বেঁধে এইসব কার্য প্রারম্ভ করলো। স্বামীজিকে একের পর এক ওখানে মাদ্রাসে, কলিকাতায় ওখানে সভা সমিতি বানিয়ে এইসব রেজলিউশন পাস করে স্বামীজিকে লেটার পাঠানো হলো। তো যখন স্বামীজি ওখানে লেটার পেলেন তখন উনি খুব খুশ হয়ে গিয়েছেন আর তার সম্বন্ধে কয়েকটা কথা এই পত্রতে উনি লিখেছেন। স্বামীজি কি বলছে, এই পত্র লেখা আছে 25 সেপ্টেম্বর 1894 নিউ ইয়র্ক থেকে লিখেছেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে। স্বামী বিবেকানন্দ কি লিখছেন, তোমাদের কয়েকখানা পত্র পাইলাম, তোমাদের কয়েকখানা পত্র পাইলাম, শশী প্রভৃতি যে ধূমক্ষেত্র মাচাচ্ছে এতে আমি বড়ই খুশি। দেখুন, এই যে ওখানে সভা সমিতি বানিয়ে এই রেজলিউশন পাস করে, এই নিউজ পেপারে আর্টিকেল দিয়ে একটা হুজুগ মাজাতে হবে, এখানে কিন্তু স্বামীজি দেখুন নিজের জন্য এইসব করছে না, ঠাকুরের নাম প্রচারিত হয় সেই জন্য। তো সেই হুজুগ মাচিয়ে এই ধূমক্ষেত্র এরা মাচাচ্ছে, সেই জন্য স্বামীজি ওদেরকে কংগ্রেচুলেশন দিচ্ছে। ধূমক্ষেত্র মাচাতে হবে, এর কম চলবে না, কুছ পরোয়া নেই, দুনিয়াময় ধূমক্ষেত্র মচে যাবে, বাহ গুরুর পথে ফতে।
আরে দাদা, শ্রেয়াংসী বহু বিঘ্নানি, ভালো কাজে অনেক বিঘ্ন হয়, এই বিঘ্নের গুঁতোয় বড় লোক তৈরি হয়ে যায়। এই দেখুন, সর্বপ্রথম স্বামীজি এদেরকে যখন বলছে যে তোমাদের সভা সমিতি করতে হবে, নিউজ পেপারে আর্টিকেল বের করতে হবে, আমি এখানে যা কিছু করেছি সেটা ভারতের মানে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ভারতীয় যেন জানতে পারে যে ভারতের একজন সন্ন্যাসী সেই আমেরিকায় গিয়ে এরকম করে ওদের উপর বিজয় প্রাপ্ত করেছেন। স্বামীজি যখন আমেরিকা থেকে ভারত ফিরে এসেছেন তখন উনি এই যে লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া পুরো ভারতময় ঘুরে যেই প্রবচন দিয়েছেন, সেই প্রবচনের মধ্যে স্বামীজি বলছেন নাকি আমি শুধু সে চাই না যে সুপ্ত ভারত আবার উত্থিত হন, আমার অ্যাম্বিশন কিন্তু তার থেকে অনেক বড়। সেই 1000 বছরের শেষ যে ভারতের অবনতি হয়েছিল, অবদশা হয়েছিল, তার থেকে ভারত জাগ্রত হোক, তার আগেও আমি চাই যে ভারত পুরো জগতের উপর বিজয় প্রাপ্ত করে, কিন্তু কোনো আর্মি দিয়ে, কোনো তলোয়ার দিয়ে, গন দিয়ে সেটা নাই। ভারতের আধ্যাত্মিকতা, আমাদের যোগ ওর আমাদের বেদান্ত, সেই নিয়ে ভারত পুরো জগতের উপর জয় প্রাপ্ত করে, সেটা আমি দেখতে চাই, সেটা আমার অ্যাম্বিশন। তো সেই বেদান্ত আর যোগের বিজয় পতাকা স্বামীজি চেয়েছিলেন আমেরিকায়, ইউরোপ, যতগুলো দেশ আছে এই পৃথিবীময় সবাই এই বিজয় পতাকা আমরা গাড়তে পারি। তো সেই ছিল স্বামীজির অ্যাম্বিশন। আর সেই জন্য যখন উনি দেখলেন যে নিজের গুরু ভাইয়েরা এরকম করে কমর কষে সেই বুক বেঁধে রেডি হয়ে গিয়েছেন, তখন উনি খুব খুশি হয়েছেন। আর যখন দেখুন, যখন আমরা যে কোনো বড় কার্য, যে কোনো মহৎ কার্য আরম্ভ করি, তখন দেখবেন কয়েকজনারা কিন্তু আপনাদের পিছনে লাগবেই লাগবে, বলবে যে এইসব করার কি দরকার আছে, এইসব কেন, আমাদের ভারত তো কখনো এই প্রিচার্স यानी कि তার মানে এই ধার্মিক প্রচারক বিদেশে পাঠায়নি, আমাদের পক্ষে তো যে কোনো হিন্দু তার পক্ষে এই কালা পানি ক্রস করা তার মানেই নাথ খোয়া, এই ফিরত নিজের জাতে আসতে পারে না, জাতটা ক্ষয়ে বেসেছে, এরকম এইসব ভারতে ছিল। আর সত্যি সত্যি তাই হয়েছিল। যখন স্বামীজি আমেরিকা থেকে ফিরত এসেছিলেন, এই প্রথম কয়েকবার তো উনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়েছিলেন, কিন্তু সেই ত্রৈলোক্য বাবু, সেই মথুর বাবুর ছেলে, ও এমন ওর মাথা জানি না কীরকম, তো ওর নাকি শেষে স্বামীজিকে দক্ষিণেশ্বর মন্দিরে আসতে বারণ করে দিয়েছে। কেন? যে উনি বিদেশে গেছে, জাতটা ক্ষয়ে বেসেছে, সেই জন্য উনি আবার ভারতে আসতে পারবে না। তো এই রকম করে ওনার সঙ্গে এইসব হচ্ছিল। তো স্বামীজি বলছে দেখো, 10 লোকেরা আপনাকে 10 কথা বলবে যে এইসব করার কি দরকার আছে, এই সব লোকেরা বলবে, তবে কিন্তু সব সময় মনে রাখবেন শ্রেয়াংসী বহুবিঘ্নানি, যখন আমরা ভালো কাজ করি তখন অনেকেই এসে সেই আমাদের কাজে এই বিঘ্ন দিতে ওরা চেষ্টা করবে, কিন্তু এইসব কিছু মাইন্ড করবে না। এইসব যে ঠাকুর সেই কথামৃতে আছে, প্রথম দর্শনেরই কথা, যে ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করছে, নরেন তো তখন তো এই ইয়ং ছেলে ঠাকুরের কাছে সামনে বসে আছে, আর ঠাকুর জিজ্ঞাসা করছে লোকেরা তোমার নিন্দা করলে তুমি কি ভাববে? যে নরেন বলছে যে আমি ভাববো যে কুকুরেরা হাউ হাউ করছে, তখন ঠাকুর বলছে না রে, এত দূর নাই মানে লোকেদের এত মানে নিচ করে, নিম্ন করে দেখতে নাই। তো যাই হোক, লোকেদের যদি কেউ আমাদের নিন্দা করে তার সামনে আমার ওদের নিন্দা করার দরকার নেই, কিন্তু উপেক্ষা সবসময় করতে হয়। সেই জন্য স্বামীজি এখানে বলছে যে শ্রেয়াংসী বহু বিঘ্নানি, ভালো কাজ করলে বিঘ্ন তো আসবেই, ওটা সব কিছু উপেক্ষা করতে হয়। তারপরে কি বলছে, বিঘ্নের গুতোয় বড় লোক তৈরি হয়ে যায়। যখন আমাদের ভালো কাজ করলে যখন এরকম করে বিঘ্ন হয়, তো সেই বিঘ্ন ক্রস করে, এই বিঘ্ন মানে ও নিজের মানে ফেস করে বড় লোক তৈরি হয়। মহৎ লোক কী করে তৈরি হয়? যখন চ্যালেঞ্জ না থাকে সামনে, তখন নাকি বড় লোক তৈরি হয়। চ্যালেঞ্জ থাকলেই আমরা এই চ্যালেঞ্জের উত্তর দিতে চেষ্টা করি, চ্যালেঞ্জকে ফেস করতে চেষ্টা করি, আর চ্যালেঞ্জকে ফেস করেই বড় লোক তৈরি হয়।
বলিমোহন মিশনারি ফিশনারির কর্ম কি এই ধাক্কা সামলায়। দেখুন এবার স্বামীজি বলছেন নাকি যে স্বামীজি যখন আমেরিকা গিয়ে এই চ্যালেঞ্জের সামনে, এই মিশনারি আছে, ব্রাহ্ম সমাজের মজুমদার আছে, এই থিওসফিক্যাল সোসাইটি আছে, এরা সবাই একসঙ্গে স্বামীজির সামনে দাঁড়িয়ে আছে। সেই মাই প্ল্যান অফ ক্যাম্পেইন এই লেকচারে স্বামীজি যখন ফেরত এসেছে চেন্নাইয়ে, সেই সময়ের মাদ্রাস, স্বামীজি বলছেন নাকি যখন আমি আমেরিকা থেকে একটা পত্র পাঠিয়েছিলাম ভারতে যে আমার কাছে টাকা সব শেষ হয়ে গেছে, তো গরম কাপড়ও নাই, এটা তো শীত প্রধান দেশ, আমার কাছে আমি তো এরকম বোধ হয় যে আমার মৃত্যুই হবে, এই টাকা নাই, কাপড় নেই, গরম কাপড়, খাবার জন্য কোনো সুবিধা নাই, কোনো ব্যবস্থা নাই। এই পত্রটা এই থিওসফিক্যাল সোসাইটির কয়েকজনের কাছে গিয়েছিল। তখন ওনারা লিখলেন না কি জানেন, যে নাও দ্য ডেভিল ইজ গোয়িং টু ডাই, নাও দ্য গড উইল ব্লেস আস। তার মানেটা কি, এই শয়তান যিনি হিন্দু ধর্মের প্রচার করতে আমেরিকা গেছে, সেই শয়তান এখন মারা যাবে, এখন ঈশ্বরের আমাদের উপর কৃপা হয়েছে। আর এটা উনি বললেন কেন? ওনারা স্বামীজিকে জানতেন, স্বামীজির প্রতিভা কি, স্বামীজির সামর্থ্যটা কি, সেটা ওনারা জানতেন। সেই জন্য ওনারা বলছে এই শয়তান মারা গেলে কিন্তু ভালো হবে। আর কোনো প্রচারক, আর কোনো হিন্দু প্রচারক আমেরিকা গেলে কেউ এরকম বলবে না যে এটা শয়তান কি করে এখানে এসে গেল। কেন? যে হাজার প্রচারক ওখানে যাক না কেন, ওদের আমেরিকার যেটা পাওয়ার আছে, ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, তার সামনে হিন্দু ধর্মের একটা বেদান্ত আর যোগ ঠিকঠাক মতন রিপ্রেজেন্ট করা, সেটা কোনো চারটিখানি কথা নেই। সে উনি করতে পারেন যার খুব একটা বৌদ্ধিক সামর্থ্য আছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, তারপর তপস্যের প্রভাব আছে, ব্রহ্মজ্ঞান আছে, উনি এই কাজটা করতে পারবেন। আর সেই ছিলেন স্বামীজি। সেই জন্য যখন স্বামীজি আমেরিকায় গেলেন, অনেকেই ওনার পিছনে লেগেছিল। সেই স্বামীজিকে বিষ দেওয়ার ঘটনা, সেটা তো আমরা সবাই জানি। একটা গেস্টের বাড়িতে গেছেন, ওনাকে এক কাপে করে কফি দেওয়া হলো। স্বামীজি কফি খাচ্ছেন, দেখলেন যে মুখের কাছে এলেই এই কাপের ভিতরে ঠাকুরের চিত্র দেখতে পেলেন। ঠাকুর বলছেন না কি নরেন খাস না, এর ভিতরে বিষ আছে। ইমিডিয়েটলি স্বামীজি সেই কফিটা সরিয়ে দিলেন। তো এই স্বামীজির নিন্দা তো লোকেরা করতোই, স্বামীজির হত্যা করা পর্যন্ত ষড়যন্ত্র এরা করেছেন। কিন্তু দেখুন স্বামীজি বলছেন না কি যখন আমরা বিঘ্নকে ফেস করি, তখন সেই বিঘ্নরূপী চ্যালেঞ্জকে যখন আমরা জয় করি, তার থেকেই এই মহৎ লোক তৈরি হয়। আর তারপর স্বামীজি নিজের কথা বলছেন, আমি যে এই দেশে এসে পড়েছি, এরা কখনো অপেক্ষা করেনি যে এই গুলাম দেশ থেকে এরকম একজন ধার্মিক প্রচারক এখানে আসতে পারে। এনারা তো ভাবতেন যে ভারত তার মানে কালোদের দেশ, আর ওখানে সবাই জঙ্গলি অবস্থায় থাকে, আর ওখানে মিশনারি পাঠিয়ে ওদের কল্যাণ করতে হবে, এটা ওনারা ভাবতেন। এই জঙ্গলি কালোদের দেশ থেকে স্বামীজির মতন একজন ধার্মিক প্রচারক, একজন ব্রহ্মজ্ঞানী, একজন ছাত্রবীর্য ব্রহ্মতেজ যার ভেতরে আছে, উনি আমেরিকায় গেছে আর ভারতের ধর্ম ওখানে প্রচার করছে, ওনারা স্বপ্নেও ভাবতে পারেনি। আর যখন স্বামীজিকে দেখেছে, তখন ওদের যা প্রতিক্রিয়া, সেই স্বামীজি নিজের বাণীতে বর্ণনা করেছেন। বলছেন নাকি, বলি মোহন মিশনারি ফিশনারির কর্ম কি এই ধাক্কা সামলায়। স্বামীজি ওখানে গিয়ে যা ধাক্কা দিয়েছে ওদেরকে, এই মিশনারি টিশনারির কর্ম নাই যে সেটা ধাক্কাটা সামলাতে পারে। এখন মিশনারির ঘরে বাঘ সেঁধিয়েছে, মিশনারিদের ঘরে এখন বাঘটা ঢুকে পড়েছে, স্বামীজির মতন বাঘ। এখানকার দিগ্গজ পাদ্রীদের ঢের চেষ্টা বেষ্টা করলে এই গিরি গোবর্ধন টলাবার ঝোঁকি, ওখানকার বড় বড় দিগ্গজ পাদ্রীরা স্বামীজির পিছনে লেগেছে। স্বামীজি যার বাড়িতে এজ এ গেস্ট যাবেন, সেই বাড়ির কর্তাকে ফোন করে কিংবা মেসেজ পাঠাবে, সেই সময় তো ফোন ছিল না, মেসেজ পাঠাবে, পত্র লিখবে যে আপনার বাড়িতে সেই কালো ভারতীয় আসছে, ওকে তাড়িয়ে দিন, ওর চরিত্রটা ভালো নাই, আর আপনার বাড়িতে তো এই মেয়ে ছেলে নিয়ে আপনি থাকছেন, কি করে একজন ভারতীয় কালো লোককে আপনি নিজের বাড়িতে রাখেছেন। কিন্তু স্বামীজির প্রভাব, স্বামীজির ব্রহ্মতেজ, ওর সম্পর্কে যারা এসেছেন, কখনো স্বামীজির উপর কোনো ধরনের ডাউট করতে পারবে না। দেখুন
গিরিশ ঘোষের একটা ভালো কথা আছে। স্বামীজি যখন ভারত ফিরে এসেছে সেই দক্ষিণেশ্বরের কাছাকাছি উনি ওখানে গেছেন, আর গিরিশ ঘোষ কয়েকজন ভক্তদের সঙ্গে কথা বলছেন, তো একজন এই কথাটা উত্থাপিত করলো, এই মিশনারিরা স্বামীজির চরিত্র সম্বন্ধে এই যে সব কথা বলছে তার সম্বন্ধে আপনার মত কি মহাশয়? গিরিশ ঘোষ তো স্বামীজির সঙ্গে অনেক আগে থেকেই ছিল, ঠাকুরের সঙ্গে দুইজনার সঙ্গে ছিলেন, তখন থেকেই তো গিরিশ স্বামীজিকে চিনত। তো গিরিশ ঘোষ বলছেন না কি, আমি যদি নরেনকে কোনো কাজ করতে দেখি তখন নিজের চোখ উপড়ে ফেলে দেব। আমি আর আমার চোখ মিথ্যা কথা দেখতে পারে কিন্তু নরেন মিথ্যা কাজ করতে পারবে না, সেটা আমার দৃঢ় বিশ্বাস। তো স্বামীজির ব্রহ্মতেজ ছাত্রবীর্য, সে ওনার পার্সোনালিটি, সে ওনার আধ্যাত্মিক উপলব্ধি, ওনার যারা যারা ওনার সম্পর্কে এসেছে কখনো ডাউট করতে পারবে না যে স্বামীজি এইরকম কোনো মিথ্যা আচরণ করতে পারবে। সেই জন্য এই পাদরি টাদরি এরা ভয় পেয়ে গেছে যে আমাদের ঘরে এখন বাঘ ঢুকে এসেছে, এই কালা ভারতীয়কে আমরা যত নিন্দা করতে চেষ্টা করছি কিছু ওটাকে মানে ধরতে পারছে না। যারা যারা এই বিদেশি ওনার সম্পর্কে এসেছে মানে ফট ফট করে ওনার শিষ্য হয়ে যাচ্ছে। এই আমেরিকায় পরে স্বামীজি যখন সেটেল হবে ওখানে বেদান্ত আর যোগের ক্লাস নেবে, কত লোক স্বামীজিকে শুনতে আসতো। সেই সময়কার যে বড় সায়েন্টিস্ট, সব থেকে ফেমাস সায়েন্টিস্ট নিকোলা টেসলা, সেই পর্যন্ত এসে সেই হোল ঘরে দাঁড়িয়ে থাকতো। কেন বসার জায়গা পেত না, তো ওই হোলের শেষেও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীজির বক্তব্য শুনতো। কত লোক, কত ধনী, কত মানি, কত বিদ্বান লোক স্বামীজির সম্পর্কে এসে স্বামীজি থেকে যোগ আর বেদান্ত ওনারা শিখেছে আর নিজের নিজের জীবনটা ধন্য করেছে। তো ওনারা কি পাদরি টাদরিদের নাকি ওর কথা শুনতে যাবে যখন ওনারা বলবে যে স্বামীজির চরিত্রটা ভালো নাই? তো সেই জন্য স্বামীজি বলছে যে ওদের ঘরে এইবার বাঘ ঢুকে গেছে। এখানকার দিগ্গজ পাদরিরা এনু চেষ্টা বেষ্টা করলে এই গিরি গোবর্ধন টলাবার জো নাই। মোগল পাঠান হদ্দ ওলো, এখন কি তাঁতির কর্ম ফার্সি পড়া? তার মানে যখন পণ্ডিতেরা ফেল হয়ে গেছে, বোকারা কি করে এই যে মানে স্বাধ্যায় টাধ্যায় করবে, কোনো ভালো জিনিস পড়বে? ওই সব চলবে না ভায়া, কিছু চিন্তা করো না, কোনো চিন্তার দরকার নাই। ভারতেও এনারা অনেক কিছু কথা বলছিল, স্বামীজি বলছে বলুক, তাতে কিছু এসে যাচ্ছে না। সকল কাজেই একদল বাহবা দেবে আর একদল দুশ্মনাই করবে। যে কোনো কাজ আমরা করি না কেন, মহৎ কাজ করতে গেলেই কেউ বলবে যে কি যে বাজে কাজ করছে, আর কেউ বলবে বাহ খুব ভালো করছেন, আপনারা আগে চলুন আমরা পিছনে আছি। সব সময় দুই দল থাকবেই থাকবে। আপনার কার্য করে যাও, কারুর কথা জবাব দেওয়ার আবশ্যক কি? নিজের কার্য করে যাও, লোকেরা যা ইচ্ছা বলুক, কোনো উত্তর দেওয়ার দরকার নাই। সত্যমেও জয়তে না নৃতম, সত্যেরই জয় হোক, সত্যেরই সব সময় জয় হয়, অসত্যের কখনো হয় না। সত্যেনৈব পন্থা বিততো দেবয়ানঃ, সত্যের বলেরই দেবয়ান মার্গে গতি হয়। যখন আমরা সত্যকে ধরে থাকি তখন আমরা দেবয়ান মার্গ, এই আধ্যাত্মিক জীবনে প্রগতি হয় আমাদের। গুরু প্রসন্ন বাবুকে এক পত্র লিখেছি, টাকার ভাবনা নাই, সব ধীরে ধীরে হবে। মানে কয়েকজন স্বামীজির কাছে টাকা চাইতো সে সম্বন্ধে। স্বামীজি শুধু নিজের আর মিশনের চিন্তা করতেন না, অনেকেদেরই অনেক কিছু উপদেশ দিতেন। কাউকে বলতেন ওখানে ইম্পোর্ট এক্সপোর্ট কী করে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি, সেটা তোমরা করো। তো সেই ছিলেন স্বামীজি। আচ্ছা, এখন আমি কয়েকটা পোর্শন স্কিপ করে দিচ্ছি, কেন যে আমরা এই পত্রে শুধু জিষ্টি নেও। তো সেকেন্ড পোর্শন এটা দেখছি যে এখানে স্বামীজি বলছে কি। স্বামীজি বলছেন এখানে দেখুন একটা বড় কথা স্বামীজির মনে ছিল। দেখুন, মা শারদা দেবীকে সর্বপ্রথম কে চিনতে পেরেছে? নিশ্চয়ই ঠাকুর। ঠাকুরের পরে মাকে কে চিনতে পেরেছে? অনেকেই ভাবতো না উনি তো গুরুপত্নী আছে বলে ওনাকে তো একটু শ্রদ্ধা ভক্তি করতে হয়, বলে এই কয়েকজন ওনাকে শ্রদ্ধা ভক্তি করতো। কিন্তু মা শারদা যেন ঠাকুরের চেয়েও বড়, সে কে সর্বপ্রথম চিনেছে? সে ছিলেন স্বামী বিবেকানন্দ। একটা বক্তৃতায় উনি বলছেন, কো রামঃ, রাম কোন হে, রাম কে আছে? সীতাই যেন সব কিছু। যে শক্তির এই পাওয়ার যেন অবতারের পাওয়ার থেকে বড়। সে মায়ের মহত্তা স্বামীজি সর্বপ্রথম চিনতে পেরেছেন। তারপরে দেখুন যে যখন স্বামীজি এই ভারত ভ্রমণ করছিলেন,
প্রথম তো উনি ঠিক করলেন যে উনি আলমোড়ায় যাবে, একটা গুফায় বসবে আর সব নির্বিকল্প সমাধিতে বুন্দ হয়ে যাবে আর ওখানেই শরীর ত্যাগ করবেন। কিন্তু উনি যখন আলমোড়ায় গেলেন, গুফাতে বসলেন, জব ধ্যান করতে প্রারম্ভ করলেন, তখন আমরা কিন্তু জানি যে ঠাকুরের ইচ্ছা ছিল না যে নরেন সবসময় সমাধিতে বুন্দ হয়ে থাকবেন। সেই কাশীপুরের ঘটনা, যখন স্বামীজি সমাধিপ্রাপ্ত হয়েছেন তখন ঠাকুর বললেন না কি আমি তালা দিয়ে চাবি এখন আমার কাছে রেখে দিয়েছি। তার মানে যতবার স্বামীজি সমাধিতে নির্বিকল্প সমাধিতে যাওয়ার চেষ্টা করেছেন পরের জীবনে, ততবার কিছু না কিছু বিঘ্ন উপস্থিত হয়েছে। তো এইবারে যখন স্বামীজি আলমোড়ায় ছিলেন, নির্বিকল্প সমাধিতে যাবার চেষ্টা করছেন, তখনই একটা নিদারুণ সংবাদ এলো যে ওনার বোন আত্মহত্যা করেছে। আর তখন স্বামীজি বুঝতে পারলেন, স্বামীজির মনে এলো যে আরে আমার নিজের বোনের যদি এই অবস্থা, তাহলে দেখুন এই কোটি কোটি বোনেরা আমার এই ভারত দেশে রয়েছে, ওদের কি যে অবস্থা হবে। বলে স্বামীজি হিমালয় থেকে নিচে নামিয়ে এলেন আর পুরো ভারতের ভ্রমণ করলেন। ভারত ঘুরে উনি দেখলেন, দুটো কথা বুঝলেন। সর্বপ্রথম তো ভারতে আধ্যাত্মিকতা যে রকম মানে জমজমাট ভাবে আছে সেই রকম আর কোনো দেশে নাই, সেই একটা কথা বুঝলেন। আর একটা কথা বুঝলেন যে ভারতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তমস। এই তমস তার মানে কি, যে আধ্যাত্মিক সাধনাকে যেন ভিতর থেকে ও খেয়ে ফেলছে। ভারতে মেয়েদের যেটা অবস্থা, বোনেদের স্ত্রীদের যা অবস্থা, সেটা কিন্তু খুবই যেন ওদের উপর অত্যাচার করা হয়, অনেকগুলো রিপ্রেশনে ওনাকে থাকতে হয়, নিজের আধ্যাত্মিকটা যেন এক্সপ্রেস করতে পারছে না। সামাজিক বন্ধনগুলো মেয়েদের উপর এত কিছু আছে, মানে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়, যদি বিধবা হয় তাহলে জীবন থেকে সব কিছু উনি ভালো জিনিস কিছু করতে পারে না, সব সময় বন্ধনে থাকতে হয়। আর তারপর যদি বিয়েও হয়ে গেছে, হাজব্যান্ডও আছে, তবুও কত রেস্ট্রিকশনে থাকতে হয়। তো মেয়েদের অবস্থা দেখে স্বামীজি ভারতেই বুঝে নিয়েছিলেন, যদি মেয়েদের উত্থান না হবে তত পর্যন্ত ভারতেরও উত্থান হবে না। মায়েদের উত্থান সর্বপ্রথম চাই। মায়ের যদি উত্থান হবে তবেই তো ছেলের উত্থান হবে, তবেই তো মা ছেলেকে আধ্যাত্মিকতা দিতে পারবে। না হলে কোনো টিচার কিংবা গুরুর তো পরের কথা। যখন ছেলে বড় হয়, সেই গর্ভাধান থেকেই, গর্ভ থেকেই ছেলে যখন একেবারে বাচ্চা ছেলে, তখন থেকেই ওকে আধ্যাত্মিকতা দেওয়া সেটা তো মায়েরই কাজ। মায়ের ভিতর যদি আধ্যাত্মিকতা না থাকে, ছেলেকে কি করে ও দেবে। তো এই পুরো কথাটা স্বামীজির মাথায় ওই ঘুরতেছিল। যখন স্বামীজি আমেরিকায় গেলেন আর আমেরিকান মেয়েদের যা ফ্রিডম দেখলেন, উনি একেবারে অবাক হয়ে গেলেন। একটা লেটারে লিখেছেন, আমেরিকা ইজ দ্য নেশন অফ উইমেন অ্যান্ড মাসিস। তার মানে কি, স্বামীজি দুটো দুরাবস্থা ভারতে দেখেছিলেন, মেয়েদের দুরাবস্থাও দেখেছিলেন, তারপর জনসাধারণের এই নিম্ন জাতি যাকে বলা হয়, যারা গরিব, দরিদ্র, চাণ্ডাল, এদেরই দুরাবস্থা দেখেছিলেন। আর আমেরিকায় গিয়ে স্বামীজি বলছেন যে মেয়েরা, মায়েরা আর এই যারা গরিব দরিদ্র, ওদের যেন স্বর্গ আছে আমেরিকা। আমেরিকা ইজ আ হেভেন ফর উইমেন অ্যান্ড মাসিস। মায়েদের পক্ষেও, মায়েদের জন্যেও আর জনসাধারণের জন্য এটা যেন একটা স্বর্গ। এখানকার গভর্নমেন্টের যেমন পলিসি, এখানকার সোশ্যাল সিস্টেম যেরকম, যেন একটা সোশ্যাল সিকিউরিটি আছে, সোশ্যাল সেফটি নেট আছে, মেয়েদের যেটা একটা ফ্রিডম আছে, সেটা এত ভালো যে আমেরিকা দেশ যে এত মানে পরে এত গ্রেট হবে, তার ভিতরে কিন্তু এই দুটো পরিমাণ কাজ করছে, এই দুটো ফ্যাক্টর তার ভেতরে কাজ করছে, এই জনসাধারণের কল্যাণ আর মায়েদের কল্যাণ। তো এই মেয়েদের সম্বন্ধে এখন আমেরিকার মেয়ের কেমন আর তার কম্পেয়ারে স্বামীজি যেটা ভারতে নিরীক্ষণ করেছেন সেই কেমন, সেটা স্বামীজি এখানে বলছে। আমি এদের এই আশ্চর্যী মেয়ে দেখি, একই মা জগদম্বার কৃপা, একই মেয়েরে বাবা। মদ্যগুলোকে কোণে ঠেলে দেওয়ার জোগাড় করেছে, মদ্যগুলো হাবুডুবু খেয়ে যাচ্ছে, মা তোরই কৃপা। গোলাপ মা যা করেছে তাতে আমি বড়ই খুশি, গোলাপ মা বা গৌর মা তাদের মন্ত্র দিয়ে দিক না কেন। দেখুন,
যে আমেরিকার মেয়ে যেন মদ্যগুলোকে সরিয়ে দিয়ে নিজেরই, মানে স্বামীজি যখন আমেরিকাতে ছিলেন একটা মানে ইন্টারেস্টিং কথা উনি বলছেন। স্বামীজি বলছে আমি একা বাইরে যাই না, সব সময় কোনো একটা মেয়ে ডিভোটিকে সঙ্গে নিয়ে যাই। কেন? যে উনি একা গেলে, উনি তো কালো, তো মানে বর্ণটা তো শ্যাম বর্ণ, আর আমেরিকায় যে নিগ্রো যাকে বলে কালো লোক, ওরা তো গুলাম ছিলেন এই কয়েক বছর আগে, তো কালো লোককে দেখেই ওই যে গোরারা ঘৃণা করে আর হয়তো পাথর টাথরও ছুঁড়ে ফেলবে, কিছু ঠিক নেই ওদের। তো স্বামীজি বলছে আমি সব সময় একজন মেয়ে ডিভোটিকে সঙ্গে নিয়ে যাই, আর মেয়েকে দেখে কিন্তু কারোর সাহস হয় না যে পাথর ছোড়া না ঢিল মারা নাকি স্বামীজির অপমান করা। মানে যারা অসামাজিক তত্ত্ব, যাদের এইরকম ক্রিমিনাল টেন্ডেন্সি আছে, ওনারাও মেয়ে দেখে কিন্তু সমীহ করে চলে। তো সেই মেয়েরা সোশ্যাল, যেটা কিছু সোশ্যাল ফাংশন থাকে, হাই সোসাইটি বলে, সব কিছু মেয়েরাই যেন কিন্তু হ্যান্ডেল করে। পুরুষের কোনো কাজ নেই, পুরুষের কাজ হচ্ছে টাকা অর্জন করা আর কালচার যাকে বলে, সংস্কৃতি যাকে বলে, ভদ্র সমাজ, হাই সোসাইটি, এইসব হ্যান্ডেল করে মেয়েরা। তো স্বামীজি বলছে দেখুন এদের এত সমাজে এত রেসপেক্ট আছে, এত ওদের প্রগতি আছে, উন্নতি আছে। তো আমাদের ভারতেও এই যে গোলাপ মা আছে, যোগেন মা আছে, মেয়েদের মন্ত্র দিয়ে ওদের পক্ষে একটা ভালো স্কুল তৈয়ার করে, এরকম কিছু করছেন না কেন? আর তারপরে স্বামীজি বলেওছেন যে আমি চাই যে ছেলেদের মঠের আগে মেয়েদের মঠ তৈয়ার হোক। এটা স্বামীজি চেয়েছিলেন, কার্যত ওটা হতে পারেনি, যেটা প্র্যাকটিক্যাল কনসিডারেশনস সেই সময়ের সমাজের। কিন্তু স্বামীজি বারবার পত্রতে লিখেছেন যে প্রথম মেয়েদের মঠ, তারপর ছেলেদের মঠ। তো সেই জন্য স্বামীজি লিখছে, মেয়ে পুরুষের ভেদটার জড় মেরে তবে ছাড়ব। আত্মাতে কি লিঙ্গভেদ আছে নাকি? দূর করো মেয়ে আর মদ্য, সব আত্মা। শরীরাভিমান ছেড়ে দাঁড়া, বলো অস্তি অস্তি, নাস্তি নাস্তি করে দেশটা গেল। সোহম সোহম শিবোহম, কি উৎপাত! প্রত্যেক আত্মাতে অনন্ত শক্তি আছে। ওরে হতভাগাগুলো, নেই নেই বলে কি কুকুর বেডল হয়ে যাবে নাকি? দেখুন স্বামীজি কত ভালো কথা বলছে, যে মেয়েদের অবনতি হলো, এই যে গরিব চণ্ডাল দরিদ্র ওদের যেটা অবনতি হলো, সেটা কেন? যে এটা ওদের পক্ষে একটা ঘৃণার ভাব কারুর ভিতরে ছিল। সেই ঘৃণার ভাব, ওদের উপর একটা মানে শাসন করা, অধিকার করার একটা ভাব, এই সব থেকে এটা হয়েছে। কিন্তু আমরা যখন ভাবি যে ওদের ভিতরও সেই আত্মন আছে যেটা আমার ভেতর আছে, যদি সবাইয়ের ভিতর সেই আত্মন আছে, সেই ব্রহ্মন আছে, সেই ঈশ্বর আছেন, তখন উনি আলাদা আমি আলাদা, উনি এই জাত আমি এই জাত, উনি মেয়ে আমি পুরুষ, এইসব ভেদভাব কেন? স্বামীজি বলছে যখন আমরা আত্মতত্ত্ব সাক্ষাৎকার করব, তখন এইসব নাত জাত লিঙ্গ এইসব ভেদটা চলে যাবে। এই ভেদ কোনো আত্মাতে কিছু নাই, এই সামাজিক ভেদ এটা আমাদের মনের কল্পনা। তাহলে একটা কথা আছে, স্বেচ্ছাচার চলবে না। এই স্বেচ্ছাচারের জন্য যদি কেউ বেদান্তের সাহায্য নেয়, তখন ওনারা হচ্ছেন হতভাগা। সেই একটা কথা আছে যে একজন কেউ ছিল সাধুর কাপড়া, সাধুর সব ড্রেস টেস পরে ওকে কোর্টে আনা হলো। তো জজ ওকে জিজ্ঞাসা করছেন, তুমি তো এরকম সাধুর কাপড় টাপড় পরে আছো, তাহলে এই মিথ্যাচার কেন করলেন, তুমি এই অনাচার কেন করলেন, মেয়ের সঙ্গে দুরাচার করলেন? তো ও উত্তর কি দিল, যে ক্রিমিনাল ছিল, যে নাকি এই জগৎ তো মিথ্যা, আমি মিথ্যা জগতের ভিতরে যা করছি সেটাও মিথ্যা, এই শরীরটাও মিথ্যা, আমি যেটা মানে মন্দ কাজ করছি সেও মিথ্যা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো হচ্ছি আত্মন, আমি কোনো মিথ্যা কাজ করি নাই। তো জজও বেদান্তি ছিল, জজ বলছেন না কি আচ্ছা ঠিক আছে তুমি আত্মন, তাহলে আমি তোমার আত্মনকে ছেড়ে দিচ্ছি, তোমার শরীরকে ফাঁসি দিয়ে দিচ্ছি। তার মানে এরকম করে যদি বেদান্তের কথা দিয়ে যদি দুরাচার কেউ করতে চায়, তাহলে কিন্তু চলবে না। এটা কিন্তু মানে হাইয়েস্ট বেদান্তিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে যে মেয়ে পুরুষ যেটা ভেদ আছে সেটা আত্মাতে নাই, সামাজিক সিস্টেমে আমাদের কিছুটা পালন করতে হবে। তবে এই ভেদের নাম দিয়ে যদি ওদের উপর অত্যাচার করা হয়, সেটা কিন্তু একেবারে খারাপ। শিবোহম শিবোহম, নেই নেই শুনলে আমার মাথায় যেন বজ্র মারে। রাম রাম, গরু তাড়াতে তাড়াতে জন্ম গেল।
ওই যে ছুঁচোগিরি দিনাহীনা ভাব ওই হলো ব্যারাম, ও কি দিনতা, ও গুপ্ত অহংকার। আচ্ছা দেখুন, কেউ কেউ সাধক থাকে, ওদের ভেতরে একটা দিনাহীনা ভাব থাকে, যেটা আমি কিছু নাই, আমি কিছু করতে পারবো না, আমি কে আছি। ঠাকুর একটা ভালো কথা বলছেন, একজন গুরু নিজের শিষ্যকে বলছে যে এখন তুমি ছিলাম সাজিয়ে দাও, তো শিষ্য উত্তর কি দিচ্ছে যে আমি কি আপনার ছিলাম সাজার যোগ্য? মানে ভিতরে তমস আছে, কাজ করতে চাইছে না, আর কিন্তু মানে অজুহাত দিচ্ছে না কি আমি আপনার ছিলাম সাজার যোগ্য নাই, সেই জন্য আমি মানে সাজবো না। তো এটা তমস যেন একটা অহংকার, মানে তমস যেন একটা সত্বর নাম দিয়ে সত্যের ধুঁয়া ধরে আমাদের ভিতরে তমস ঢুকে যায়, যে আমি নিরহংকারিতা দেখানোর জন্য। আধ্যাত্মিক জীবনে একটা বড় সাধনা আছে নিজের অহংকারকে নির্বিশেষ করে দেওয়া। সো অহংকারকে নির্বিশেষ করার জন্য আমরা একটা নিরহংকারিতা নিজের উপর আরোপ করি। সবসময় ভাবি যে এটা তো আমার কোনো কর্তৃত্ব নাই, আমি নিজে কিছু করছি না, ঈশ্বর আদেশ করছে বলে করছি, কিংবা ঈশ্বরের জন্য করছি, আমরা এইসব আরোপ করতে থাকি নিরহংকারিতা। কিন্তু সেই নিরহংকারিতা একটা কথা, আর দিনাহীনা ভাব সেই আর একটা কথা। নিরহংকারিতা সত্য থেকে হয়, আর দিনাহীনা ভাব এটা হয় তমস থেকে। তার মানেই দিনাহীনা ভাব ভিতরে ঢুকে গেলেই আমরা অকার্য, মানে কি বলে যে কর্ম ছাড়া হয়ে পড়ি, আমরা কাজ করতে পারি না, কিংবা তমস ঢুকে যায়, আলস্য ঢুকে যায়, আমরা কাজ করতে চাই না। এই যে স্বামীজি বারে বারে বলছে যে ভারতের উত্থান করতে হবে। আর যখন কেউ বলছে যে প্রথম তো কেউ মানে কটাক্ষ করবে, কেউ নিন্দা করবে। আগেই স্বামীজি বলে দিয়েছেন শ্রেয়াংশী বহু বিঘ্নানি, যখন আমরা শ্রেয়স্কর কাজ করি তখন অনেকেই ওর ভিতরে বিঘ্ন দিতে আসবে। তো এটা তো আছেই আছে যে আমাদের কাজে বিঘ্ন দেওয়ার কেউ আছে, কিন্তু আর কেউ কি করবে, সত্ব আধ্যাত্মিকতা ওটার নাম দিয়ে বলবে যে কি এইসব কাজ কে করতে যাবে, এটা তো সাংসারিক কাজ, এটা তো জগতই যখন মিথ্যা, তো এই মিথ্যা জগতে এইসব সমাজের উত্থান, মেয়েদের ভালো উত্থান হোক, এই গরিব নারায়ণ, চণ্ডাল নারায়ণ, দরিদ্র নারায়ণ, ওদের সেবা, এইসব আবার কি? যখন আপনি বলছেন আমরা আত্মা, এই শরীরটা মিথ্যা, এই সমাজটা মিথ্যা, এই জগৎটা যখন মিথ্যা, এই মিথ্যার ভিতরে আবার কল্যাণ করার কি দরকার আছে? তো মানে প্রথমটা হলো একজন যারা বলবেন যে আমরা উচ্চ জাতি আছি, আমরা পুরুষ আছি, অন্যদের উপর অধিকার করার, ওদের শোষণ করার আমার একটা বার্থ রাইট আছে, এরকম যদি কেউ থাকে, তো এটা অপোজিটও কেউ থাকে যে আমরা কে আছি এইসব করার জন্য, যে ভারতের উত্থান করবো, ভারতের ভালো করবো, দেশ কল্যাণের জন্য কাজ করবো। কেন? যে আমরা তো সাধক আছি, আমরা তো কিছু নেই, আমি কিছু করতে পারবো না। সেই দিনাহীনা ভাব একবার কিন্তু ভিতরে ঢুকে গেলে কিছু তমস ছাড়া আর কিছু পাবো না আমরা। সেই জন্য স্বামীজি বলেছে ও কি দীনতা, ও গুপ্ত অহংকার, न लिंगम धर्म कारणम समता सर्वभूतेषु एतन्मुक्तस्य लक्षणम। तार माने की बाह्य चिन्ह धर्मेर कारण नहे, सर्वभूते समभाव इहाई मुक्त पुरुषेर लक्षण। अस्ति 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 सोहम चिदानंद रूपः, शिवोहम निर्गच्छति जगज्जालात् पिंजरात इव केसरी। এই যে পিঞ্জরা ভেদ করে এই যে কেসরি আত্মনরূপী সিংহ, ওটাকে বের হতে দিন। সিংহ যেমন পিঞ্জর হইতে বহির্গত হন, সেই রূপ তিনি জগজ্জাল হইতে বহির্গত হন। ছুঁতোগিরি করবি তো চিরকাল পড়ে থাকতে হবে, নায়মাত্মা বলহীনেন লভ্য। যারা বলহীন তারা কখনো আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারবে না। এভালাঞ্চের মতো দুনিয়ার উপর পড়ো। এভালাঞ্চ মানে জানেন না কি, এই পাহাড় থেকে যখন বরফ একেবারে ধসে আসে উপর থেকে নিচে, ওটাকে এভালাঞ্চ বলে। তো এর মতন জগতের উপর ফেটে পড়ে যাক, দুনিয়া ফেটে যাক চড় করে, হর হর মহাদেব উদ্ধরেত আত্মনাত্মানম, আপনি আপনাকে উদ্ধার করবে। আচ্ছা, তো এই দুটো টপিকটা আমরা এই পত্রের ভিতর থেকে ডিসকাস করলাম। এই স্বামীজি দেখুন যে অনেকেই ভাবে যে ধর্ম তার মানেই যে
ধর্মের ডেফিনেশনটা কি, ধার্মিক ব্যক্তি কে আছে যিনি খুব গম্ভীর থাকে, একটু দুর্বল থাকে, সব সময় আমি কিছু পারবো না, আমি কিছু করছি না, এরকম থাকে, ওনারা ধার্মিক। তো স্বামীজি বলছেন না কি, আমার যখন মুখটা গম্ভীর দেখো তখন বুঝবেন যে আমি কোনো ধর্ম বা অধ্যাত্ম করছি না, জপ ধ্যান করছি না, বুঝবেন আমি মুখ বুঁদে বসে আছি, মুখ গম্ভীর করে বসে আছি, তার মানে আমার পেটে ব্যথা হয়েছে। যখন আমার পেটে ব্যথা হয় তখন আমি মুখ গম্ভীর করে বসে থাকি, না হলে সব সময় সদা হাস্যময় থাকতে হয়। একবার আমেরিকায় গেছেন, দেখলেন যে খুব মোটা একটা সাধুর ফটোগ্রাফ আছে, তখন স্বামীজি এটা খুশ হয়ে বললেন নাকি এই হচ্ছে ঠিক ঠিক সাধু, মানে তার মানে ফেট হওয়ার নেই, তার মানে যে মানে একটা মানে কি, মানে ভিতরে একটা আনন্দ থাকে সব সময়, আধ্যাত্মিক আনন্দ। তার মানে এটা নেই যে সব সময় মুখ বুঁদে থাকা, আধ্যাত্মিক আনন্দ সবাইয়ের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করা। যে মা ঠাকুরের সম্বন্ধে বলছেন যে মেয়ে কি না বুড়ো কি, সবাইয়ের সঙ্গে ঠাকুর খুব ওদের মতন হয়ে ওদের সঙ্গে ব্যবহার করতেন, ওদের সঙ্গে কথাবার্তা বলতেন। তো সেই আনন্দ, অনন্ত আনন্দের আমরা অধিকারী, অনন্ত আনন্দের আমরা সন্তান। ধর্মের মানে স্বামীজি যেমন বলছেন যে হোয়াট মেক্স ইউ স্ট্রং ইজ ধর্ম, হোয়াট মেক্স ইউ উইক ইজ অধর্ম। যেটা আমাদের বল দে ওটা হলো ধর্ম, যেটা আমাদের বলপ্রদ করে সেটা হলো ধর্ম, যেটা আমাদের হীন বানায়, যেটা আমাদের কমজোর বানায় সেটা হলো অধর্ম। আচ্ছা, তো এটার সঙ্গেই আজের একটা শেষ করছি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।